বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। আমাদের লেকচার সংখ্যা হলো 7। আজকের আলোচনার বিষয় গ্যাসের আণবিক গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ, গ্যাসের আণবিক সংঘর্ষ, সংঘর্ষ ব্যাস, গড় মুক্ত পথ, গ্যাস অণুগুলোর গতিবেগ এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যা সমূহ। আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনায় ফিরে যাই। প্রথমে গ্যাসের আণবিক গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে গ্যাসের গতিতত্ত্বের সংজ্ঞা দেয়া আছে, অর্থাৎ গ্যাসের অণুগুলো সর্বদা ছোটাছুটি করে, এরা পাত্রের দেয়ালে আঘাত করে, এদের গতি আছে। এখন এই গতির কারণে বিভিন্ন বিজ্ঞানীরা এদের নিয়ে বহু মতবাদ ব্যক্ত করেন। বিজ্ঞানীদের গবেষণার ফলে উদ্ভাবিত এই মতবাদ বা তত্ত্বগুলোকে গ্যাসের গতিতত্ত্ব বলা হয়। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ দুই প্রকার, একটি আণবিক স্বীকার্য, আরেকটি গতীয় স্বীকার্য। প্রথমে আমরা গতীয় স্বীকার্যগুলো উল্লেখ করব। প্রথমে আণবিক স্বীকার্যগুলো উল্লেখ করব। এখানে গ্যাস অণুসমূহের গঠন, অর্থাৎ প্রত্যেক গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অ্যাভোগাড্রোর সূত্র মতে এসব কণাকে অণু বলে। গ্যাস অণুসমূহ গাণিতিক দৃষ্টিকোণে জ্যামিতিক বিন্দুর ন্যায়, অর্থাৎ গ্যাসের অণুগুলো দেখতে বিন্দুর মতো এবং প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। একই গ্যাসের সকল অণুর ভর এবং আকৃতি একই রকম, কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের অণুসমূহের ভর ও আকৃতি ভিন্ন ভিন্ন। অর্থাৎ অক্সিজেনের সকল অণুর ভর এবং আকৃতি একই রকম, অক্সিজেন এবং নাইট্রোজেনের অণুসমূহের ভর ও আকৃতি ভিন্ন ভিন্ন। মানে অক্সিজেনের অণুর আকৃতি আর নাইট্রোজেনের অণুর আকৃতি এবং ভর পরস্পর ভিন্ন। গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন গ্যাস কর্তৃক দখলকৃত আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। অর্থাৎ আমরা যদি এরকম একটা পাত্র কল্পনা করি, এখানে গ্যাসের অণুগুলো আছে, সমগ্র আয়তনের তুলনায়, অর্থাৎ এই গ্যাস পাত্রের আয়তনের তুলনায় এক একটি অণুর নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। প্রেষণ মাত্রা, গ্যাসের প্রেষণ মাত্রা উচ্চ, অর্থাৎ গ্যাসকে অন্যান্য পদার্থের তুলনায় তাপমাত্রা প্রয়োগ করলে এর সম্প্রসারণ অনেক বেশি হয় এবং চাপ প্রয়োগ করলে, অর্থাৎ উচ্চ চাপে এর সংকোচন অনেক বেশি হয়। অর্থাৎ অন্য পদার্থের তুলনায়, কঠিন বা তরল পদার্থের তুলনায় প্রেষণ মাত্রা অনেক বেশি। এবার আমরা গতীয় স্বীকার্যগুলো আলোচনা করব। প্রথমে দেখো, এখানে গ্যাস অণুসমূহের সচলতা, অর্থাৎ গ্যাস অণুসমূহ বিরামহীনভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এরা পাত্রের দেয়ালে আঘাত করে, পরস্পরের সাথে আঘাত করে, এবং এদের যে গতিপথ এটি সরল রৈখিক, কিন্তু যখন সংঘর্ষ হয় তখন তাদের গতিপথ সরল রৈখিক থাকে না, পথটি পরিবর্তন হয়। এখানে আমরা এই পাত্রে কিছু গ্যাসাণু দেখতেছি, অণুগুলো ছোটাছুটি করতেছে। আবার এখানে আমরা দেখলাম গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে আঘাত করে, দেয়ালে আঘাত করার ফলে এদের গতিবেগ পরিবর্তিত হয়। আবার একটি অণু আরেকটি অণুর সাথে যখন সংঘর্ষ হয় তখনও তাদের গতিবেগ পরিবর্তন হয়, তাদের গতিপথ পরিবর্তন হয়, এবং এই সংঘর্ষই হচ্ছে আণবিক সংঘর্ষ। গ্যাসের অণুসমূহ পরস্পর থেকে দূরে থাকায় নিজেদের মধ্যে কোনরূপ আকর্ষণ থাকে না। সংঘর্ষ, প্রতিটি সংঘর্ষের ফলে তাদের শক্তি বিনষ্ট হয় না, অর্থাৎ প্রতিটি আণবিক সংঘর্ষ স্থিতিস্থাপক। আর আমরা জানি গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটি হলো গ্যাসের চাপ। গতিশক্তি, গ্যাসের অণুগুলো যেহেতু সর্বদা ছোটাছুটি করে, তাহলে তাদের এই গতিশক্তি কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়বে, তাপমাত্রা কমালে গতিশক্তি কমবে। আমরা জানি গতিশক্তি ½mc²। এখানে একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করলাম কে, আর তাপমাত্রা টি, এখানে টি তাপমাত্রা, কে সমানুপাতিক ধ্রুবক এম,
গ্যাসের অণুর ভর, n অণুর মোল সংখ্যা, c বর্গমূল গড় বর্গবেগ। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়বে এবং তাপমাত্রা কমালে গতিশক্তি কমবে। মাধ্যাকর্ষণ বল, আমরা জানি মাধ্যাকর্ষণ বলের কারণে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু গ্যাসাণুগুলোর উপর কোনো মাধ্যাকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ এরা এই কারণে এরা গ্যাস, এরা মাটিতে পড়ে না। এবার আমরা দেখব গ্যাসের আণবিক সংঘর্ষ। গ্যাসের অণুগুলো প্রচন্ড দ্রুত গতিতে সরল রৈখিক পথে ছোটাছুটি করে, ছোটাছুটি করার সময় একটি অণুর সাথে আরেকটি অণু সংঘর্ষ হয় এবং এরা যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটি বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বলের কারণে এরা পরস্পর থেকে দূরে যেতে বাধ্য হয়। ওই সংঘর্ষকে আণবিক সংঘর্ষ বলে। এবার আমরা দেখব সংঘর্ষ ব্যাস কি। অর্থাৎ গ্যাসাণুগুলো যখন পরস্পরের সাথে কাছাকাছি আসে তখন তারা একটি ন্যূনতম দূরত্বে অবস্থান করে। ওই অবস্থায় তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফলকেই সংঘর্ষ ব্যাস বলা হয়। একে সিগমা দ্বারা প্রকাশ করে এবং আণবিক ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম, কিন্তু সংঘর্ষ ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে। অর্থাৎ আণবিক ব্যাসের মাত্রা কম এবং সংঘর্ষ ব্যাসের মাত্রা আণবিক ব্যাসের মাত্রা থেকে বেশি হয়ে থাকে। এখানে আমরা একটি চিত্র দেখি। এটি একটি গ্যাসের অণু, এটি আরেকটি গ্যাসের অণু। দুইটি পরস্পর সংঘর্ষের কারণে কাছাকাছি এসে একটি ন্যূনতম দূরত্বে অবস্থান করে। এখানেই তাদের মধ্যে সর্বনিম্ন বিকর্ষণ বল কাজ করে। এই অবস্থায় এই অণুর কেন্দ্র এবং এই অণুর কেন্দ্র, এই দুটি কেন্দ্রের যোগফল এই সংঘর্ষ ব্যাস বলা হয়। একে সিগমা দ্বারা প্রকাশ করে। এখন আমরা দেখব গড় মুক্ত পথ কি। দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মানকে গ্যাস অণুর গড় মুক্ত পথ বলে। একে স্মল এল দ্বারা প্রকাশ করে। যেমন এখানে একটি চিত্র দেয়া আছে। এটি একটি গ্যাসের অণু। এটি একটি গ্যাসের অণু। এই অণুটি সরল রৈখিক পথে এসে এখানে আরেকটি অণু আছে, এর সাথে সংঘর্ষে লিপ্ত হলো, ফলে তার গতিপথ পরিবর্তন হয়ে গেল। আবার এর সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে এখানে এসে আরেকটি অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে, আবার সেই পথে এসে আরেকটি অণুর সাথে সংঘর্ষ হবে, আবার এই পথ অতিক্রম করবে। তাহলে আমরা দেখলাম এখানে সর্বমোট 3টি সংঘর্ষ হয়, পথ অতিক্রম করে 1 2 3 4টি পথ, অর্থাৎ এ বি সি ডি দূরত্ব অতিক্রম করে এবং প্রত্যেকটি দূরত্বে ভিন্ন ভিন্ন। সুতরাং গড় মুক্ত পথ হবে এর গড় মান, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর যোগফলকে 4 দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটি হবে গড় মুক্ত পথ এবং একে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। গ্যাসের অণুসমূহ যেহেতু সর্বদা ছোটাছুটি অবস্থায় আছে, এর জন্য তাদের গতিবেগ থাকে। আর গ্যাসের গতিবেগকে 3 ভাগে প্রকাশ করা যায়। একটি হলো গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, একটি সাধারণ গড় বেগ এবং অন্যটি হচ্ছে সম্ভাব্যতম বেগ। এখন আমরা প্রত্যেকটি বেগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ। দেখো, কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুর বর্গমূল গড় বর্গবেগ বলে। একে আরএমএস বেগও বলে। অর্থাৎ আরএমএস এর অর্থ হলো রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গবেগ। ধরি কোনো গ্যাসের পাত্রে n সংখ্যক গ্যাসাণু আছে। প্রথমটির বেগ c1, দ্বিতীয়টির বেগ c2, এভাবে n তম গ্যাসের অণুর বেগ cn। সুতরাং এখানে যে সংজ্ঞা দেয়া আছে, সংজ্ঞা অনুসারে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ হবে নিম্নরূপ। এখানে আমরা c সমান বর্গমূল গড় বর্গবেগকে c দ্বারা প্রকাশ করে, অর্থাৎ প্রত্যেকটি অণুর ব্যাগকে বর্গ করে বর্গের যোগফলকে আবার যেহেতু n সংখ্যক অণু আছে n দ্বারা ভাগ করলাম, প্রাপ্ত ভাগফলকে বর্গমূল করলাম। এটি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগকে আবার আমরা পরম তাপমাত্রা এবং আণবিক ভর দিয়েও প্রকাশ করতে পারি, অর্থাৎ c সমান √3RT ডিভাইডেড বাই n। এখন এই সমীকরণটি কিভাবে এলো সেটি আমরা দেখব। এখানে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা জানি PV সমান 1/3 mL c²। এখানে n হলো
Na অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ আমরা জানি যে কোনো গ্যাসের এক মোলে এত সংখ্যক অণু থাকে 6.023 ইন্টু 10⁻23। একটি অণুর ভর, প্রতিটি অণুর ভর যদি স্মল এম হয় তাহলে এই সংখ্যার ভর হবে mNa, আর অ্যাভোগাড্রো সংখ্যক যে মান আছে অতটি অণুর ভরই হচ্ছে আণবিক ভর, এবং এটিকে আমরা m দ্বারা প্রকাশ করি। সুতরাং এখানে mn এর পরিবর্তে আমরা লিখতে পারি mn এর পরিবর্তে আমরা বড় হাতের m লিখতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে c স্কয়ার সমান 3pb/m লিখতে পারি। এক মোল গ্যাসের জন্য আমরা জানি pb সমান RT, যেহেতু আমরা একটা সূত্র জানি pb সমান nRT। এখানে n হলো মোল সংখ্যা। এক মোল গ্যাসের জন্য n এর মান যদি আমরা 1 বসাই তাহলে সেক্ষেত্রে pb সমান RT হবে। আমরা এই মানটি pb এর এখানে বসাবো, বসালে তখন সমীকরণটি কেমন আসে দেখো, এরকম সমীকরণ আসে। একে বর্গমূল করলেই আমাদের যে সমীকরণটি দেখালাম, অর্থাৎ c সমান √3RT/m, এটি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রা এবং আণবিক ভরের সম্পর্ক। এবার আমরা গড় গতিবেগ দেখব। গ্যাসের অণুর গড় গতিবেগকে সি বার দ্বারা প্রকাশ করে। আগের মতোই n, একটি গ্যাস আধারে যদি n সংখ্যক অণু থাকে, প্রথমটির বেগ c1, দ্বিতীয়টির বেগ c2, এভাবে n তম অণুর বেগ হবে cn। সুতরাং গড় গতিবেগ হবে এদের সবগুলো বেগের যোগফলকে n দ্বারা ভাগ করলে যে মান হবে সেটি হবে গড় গতিবেগ, অর্থাৎ পাটিগণিতীয় গড়। এখানে আমরা বের করলাম c1 প্লাস c2, এভাবে n তম অণুর বেগকে যোগ করে n দ্বারা ভাগ করলে সেই গড়টি হবে গড় গতিবেগ। আরএমএস বেগ এবং গড় বেগ, এই দুই প্রকার বেগের মধ্যে মানগত কিছু পার্থক্য আছে। আরএমএস বেগের মান গড় বেগের মানের সাথে সবসময় বেশি হয়। এখানে আমরা তিনটি অণুর বেগ দেখলাম। প্রথমটির বেগ 2 সেন্টিমিটার, দ্বিতীয়টির বেগ প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার এবং তৃতীয়টির বেগ 4 সেন্টিমিটার। এখন আমরা প্রথমে গড় গতিবেগ বের করি। দেখো, গড় গতিবেগ বের করলে এই তিনটি বেগের গড় বেগ হবে 3 সেন্টিমিটার, কিন্তু আমরা যদি বর্গমূল গড় বর্গবেগ বের করি তাহলে মান আসে 3.109 সেন্টিমিটার পার সেকেন্ড। সুতরাং দেখা যায় যে বর্গমূল গড় বর্গবেগের মান বেশি। অতএব আমরা বলতে পারি বর্গমূল গড় বর্গবেগের মান গড় বেগের মানের চাইতে বেশি হয়। এই দুইটি বেগ ছাড়াও আরেকটি বেগ আছে। যেহেতু গ্যাসের অণুগুলো সর্বদা ছোটাছুটি করে, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক অণু একটি বিশেষ বেগ প্রাপ্ত হয়, ওই বেগকে সম্ভাব্যতম বেগ বলে। একে আলফা দ্বারা প্রকাশ করে। আলফা ইকুয়াল টু √2RT/m এভাবেও লেখা যায়। এখন আমরা দেখব গ্যাসের অণুর আরএমএস বেগ গড় বেগ অপেক্ষা প্রয়োজনীয় কেন। এখানে আমরা যে ব্যাখ্যাটি দিলাম সেটি হলো বর্গমূল গড় বর্গ গতিবেগ হলো এমন একটি বেগ যা প্রতিটি অণু সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তাদের প্রকৃত মোট গতিশক্তি পাওয়া যায়। অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগকে যদি সাধারণ গতিবেগ ধরে এদের গতিশক্তি অণুসমূহের গ্যাস অণুসমূহের গতিশক্তি নির্ণয় করা হয় তাহলে সর্বমোট যে গতিশক্তি পাওয়া যাবে সেটি প্রকৃত গতিশক্তির সমান হবে। কিন্তু গড় বেগ অথবা সম্ভাব্যতম বেগ দিয়ে গতিশক্তি নির্ণয় করলে প্রকৃত গতিশক্তির সমান হবে না। এজন্যই গ্যাস অণুর আরএমএস বেগ গড় বেগ অপেক্ষা প্রয়োজনীয়। এখানে আগের মতোই যেমন একটি গ্যাসাধারে n সংখ্যক গ্যাসের অণু আছে, বেগগুলো দেয়া আছে। সুতরাং প্রত্যেকটি অণুর গতিশক্তি যদি প্রতিটি অণুর ভর স্মল m হয় তাহলে প্রথম অণুর গতিশক্তি হাফ m c1 স্কয়ার, দ্বিতীয় অণুর গতিশক্তি হাফ m c2 স্কয়ার, আর সর্বশেষ n তম অণুর গতিশক্তি হাফ m cn স্কয়ার। সবগুলোকে যোগ করলেই মোট গতিশক্তি পাবো। এখান থেকে আমরা m কমন নিয়ে পাই। এটি 1 নং সমীকরণ। আবার যদি প্রতিটি অণুর সাধারণ গতিবেগ আমি c ধরি, c
সি ধরি, তাহলে এখানে প্রতিটি অণুর ভর স্মল এম, সুতরাং প্রতিটি অণুর গতিশক্তি হবে হাফ এম সি স্কোয়ার। যেহেতু এখানে এন সংখ্যক অণু আছে, সুতরাং সর্বমোট গতিশক্তি হবে হাফ এম এন সি স্কোয়ার। এবার আমরা সি এর জায়গায় বর্গমূল গড় বর্গবেগ বসালাম, যেহেতু সি কে সাধারণ গতি, বর্গমূল গড় বর্গবেগকে সাধারণ গতিবেগ ধরা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই রুট ওভার এবং এই 2 কাটাকাটি যাবে, গেলে তখন সমীকরণটি হবে, উভয় পক্ষ থেকে এন বাদ দেই, তখন এরকম মান আসবে। এখানে আমরা এর আগে 1 নং সমীকরণ দেখলাম, আর এখন 2 নং সমীকরণ। দেখো দুটি সমীকরণ একই রকম। সুতরাং গ্যাসের বর্গমূল গড় বর্গবেগকে যদি সাধারণ গতিবেগ ধরে গতিবেগ হিসাব করা, গতিশক্তি হিসাব করা হয়, তাহলে সর্বমোট যে গতিশক্তি পাওয়া যাবে সেটি প্রকৃত গতিশক্তির সমান হবে। এই কারণে আরএমএস বেগ গড় বেগের চাইতে উত্তম, অর্থাৎ আরএমএস বেগ গড় বেগ এবং সম্ভাব্যতম বেগ অপেক্ষা বেশি প্রয়োজনীয়। এখন আমরা একটি গাণিতিক সমস্যা করব। এখানে বলা আছে এসটিপি তে একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত গ্রাম পার লিটার, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ হিসাব করব। যেহেতু এখানে আরএমএস বেগ বের করতে গেলে আমাদের এই সমীকরণ লাগবে। আমরা জানি সি সমান 3r টি ডিভাইডেড বাই এম। যেহেতু এখানে তাপমাত্রা প্রশ্নে দেওয়া আছে এটি 300 কেলভিন, তাহলে আমাদের এম এর মান দরকার, তাহলে আমরা এখানে আরএমএস বেগ হিসাব করতে পারবো। এখন আমরা এম এর মানটা কিভাবে বের করি সেটি দেখব। এখানে এসটিপি তে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, এই কথার অর্থ হলো এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম, এত গ্রাম পার লিটার। এর অর্থ হলো 1 লিটার গ্যাসের ভর 1.25 গ্রাম। যেহেতু আমরা জানি এসটিপি তে যে কোনো গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে, এবং 22.4 লিটারে 1 মোল হয়। সুতরাং 1 লিটারের ভর যদি এত গ্রাম হয়, অতএব 22.4 লিটারের ভর যত হবে সেটি হবে ওই গ্যাসের 1 মোলের ভর, এবং সেটি হবে আণবিক ভর অর্থাৎ এম। এখানে আমরা অঙ্কটি করলাম, দেখো এসটিপি তে 1 লিটারের ভর দেওয়া আছে প্রশ্নে এত, সুতরাং 22.4 লিটারের ভর, আর এটি হচ্ছে আণবিক ভর। মোলার গ্যাস ধ্রুবক সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবক যে মান সেটি বসালাম। তাহলে আমরা আরএমএস বেগের সমীকরণে যদি মানগুলো বসাই, আমরা এখানে টি তাপমাত্রা 300 কেলভিন, এম এর মান তো বের করলাম, এগুলো বসানোর ফলে ক্যালকুলেশন করলে এই মানটি আসে। যেহেতু আমরা আর এর মান সিজিএস এককে বসালাম, সেই ক্ষেত্রে আমাদের বেগের যে একক হবে সেটি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। একে যদি আমরা মিটারে নেই, 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে তাহলে এত মিটার পার সেকেন্ড হবে। এটি হচ্ছে উক্ত অঙ্কের ফলাফল। এবার সর্বশেষ আমরা একটি বহু নির্বাচনী প্রশ্ন দেখব। দেখো ঢাকা বোর্ডে 2016 সালে আসছে, আমরা এতক্ষণ যা আলোচনা করছি সেখান থেকে আরএমএস বেগেরই প্রশ্ন। এখানে বলা আছে যে স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি, অর্থাৎ এখানে 3টি গ্যাস আছে, দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, কার আরএমএস বেগ সবচেয়ে বেশি, এইভাবে ধারাবাহিকভাবে একটি ক্রম হয়, সেই ক্রমটি বের করতে বলছে। এখানে 4টি অপশন আছে কোনটি হতে পারে। এখন আমরা যদি এটা চিন্তা করি, আমরা আরএমএস বেগের যে সূত্র দেওয়া আছে বা জানি 3RT ডিভাইডেড বাই এম। যেহেতু তাপমাত্রা স্থির, সুতরাং সকল গ্যাসের জন্য একই তাপমাত্রা, আর এর মান সকল গ্যাসের জন্য একই হবে। অতএব এই মানটি নির্ভর করবে এম এর মানের উপর। যার এম এর মান বেশি তার আরএমএস বেগ কম হবে, যেহেতু ভাগ আকারে আছে। আর যার এম এর মান কম, আণবিক ভর কম, তার আরএমএস বেগ বেশি হবে। তো আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর 2.016, নাইট্রোজেনের আণবিক ভর 28, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, সুতরাং এর আরএমএস বেগ সবচেয়ে বেশি হবে। এরপরে নাইট্রোজেনের আণবিক ভর হাইড্রোজেনের চাইতে একটু বেশি, এই জন্য হাইড্রোজেনের চাইতে নাইট্রোজেনের আরএমএস বেগ একটু কম হবে। আবার কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, এই জন্য সবচেয়ে কম আরএমএস বেগ হবে কার্বন ডাই অক্সাইডের। সুতরাং
সঠিক অ্যান্সারটি দাঁড়ায় ক। আমরা দেখে নিই। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমাদের লেকচারটি ভালো লাগবে যদি তোমরা ঠিক মতো দেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা যথাযথ নিয়মে সঠিকভাবে আমাদের জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এখান পর্যন্ত আলোচনা শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।